নমস্কার, নববার্তা বাংলা নিউজের সবাইকে স্বাগত জানাই। আজকের সংবাদ শিরোনাম: মালদহে নদীতে ঝাঁপ তরুণীর, অচেনা তরুণীকে বাঁচাতে ঝাঁপ যুবকের। শেষমেশ নদীতে যা হলো, জানুন বিস্তারিত। ভেঙে দেব, কড়া হুঁশিয়ারি দিয়ে দিলেন ক্ষুব্ধ মমতা। হঠাৎ কি হলো জানতে খবরে নজর রাখুন। পশ্চিমবঙ্গের উপর বিমান চালাবে বাংলাদেশ পাকিস্তান। রুট চূড়ান্ত, কোন কোন রাজ্যের উপর দিয়ে যাবে? মমতা বন্দ্যোপাধ্যায় আমায় দায়িত্ব দিয়েছেন, দাবি কেষ্টর। মুখের উপর কাজল বললেন, মানি না। নথি ছাড়াই স্ত্রীকে নিয়ে বাংলাদেশে ফেরার পথে ত্রিপুরার যুবককে বিএসএফ এর গুলি। আপনি কি গুটখা খান? তাহলে এবার সাবধান, নতুন বিলে কঠোর শাস্তির বিধান আনছে নবান্ন। গাজার দখল নেবে আমেরিকা, নেতানিয়াহুকে পাশে নিয়েই হুঙ্কার ট্রাম্পের। কখনো গরম কখনো ঠান্ডা, যাওয়ার বেলায় শীতের খামখেয়ালিপনা। সপ্তাহান্তে নামবে পারো। জানুন আজকের আবহাওয়ার আপডেট। সংবাদ শিরোনামগুলো শুনছিলেন, এবার জানাবো পুরো সংবাদ। প্রতিদিনের খবরের টাটকা আপডেট পাওয়ার জন্য আমাদের নববার্তা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসছি বিস্তারিত খবরে। মালদহের মানিকচকের ভুতনি সেতু থেকে নদীতে ঝাঁপ যুবতীর। ফুলহার নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা। সেতুতে উপস্থিত মানুষজন যখন গেল রক তুলেছেন, তখনই ঘটনা দেখে নদীতে ঝাঁপ প্রত্যক্ষদর্শী এক যুবকেরও। জীবন বাজি রেখে উদ্ধার করেন ওই যুবতীকে। ঘটনায় চাঞ্চল্য মালদহের মানিকচকের ভুতনি সেতু এলাকায়। অজ্ঞাত পরিচয় ওই যুবতীকে উদ্ধার করার পর অসুস্থ অবস্থায় চিকিৎসার জন্য পাঠানো হয় হাসপাতালে। সেতুতে থাকা অন্যান্য প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওই যুবতী অপরিচিত এক নাবালকের কাছ থেকে মোবাইল ফোন নিয়ে কারো সঙ্গে কিছুক্ষণ কথা বলেছিল। এরপর ওই নাবালকের হাতে ফোন ফেরত দিয়ে সেতুর মাঝামাঝি জায়গায় গিয়ে নদীতে ঝাঁপ দেয়। সেই সময় সেতুতে বেশ কিছু মানুষ উপস্থিত ছিলেন। সকলেই দেখতে থাকেন নদীর জলে ছট করছে ওই যুবতী। এরপরেই লিটন মিয়া নামে এক যুবক ওই যুবতীকে প্রাণে বাঁচাতে ব্রিজ থেকে নদীতে ঝাঁপ দেয়। শেষ পর্যন্ত তাঁরই চেষ্টায় অচৈতন্য অবস্থায় ওই যুবতীকে নদী থেকে উদ্ধার করা সম্ভব হয়। এরপর উপস্থিত মানুষজন ওই যুবতীকে মানিকচক গ্রামীণ হাসপাতালে পাঠায়। গোটা ঘটনা মোবাইল ক্যামেরায় বন্দী করেন অনেকে। ওই যুবতীর পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ। কি কারণে নদীতে ঝাঁপ তাও খতিয়ে দেখা হচ্ছে। এদিকে সম্পূর্ণ অপরিচিত হলেও ওই যুবতীকে উদ্ধার করতে পেরে খুশি উদ্ধারকারী যুবক। ম্যানহোলে মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার শহর কলকাতার লেদার কমপ্লেক্সের ভেতর সেক্টর 6 ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অথরিটির অধীন সাফসাফাইয়ের কাজ চলছিল। সেই সময় ঘটে যায় দুর্ঘটনা। এবার এই নিয়েই রাজ্য সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খানকে তীব্র ভর্ৎসনা করলেন মুখ্যমন্ত্রী মমতা। এদিন বলেন, এসব হলে তোমাদের অ্যাসোসিয়েশন আমি ভেঙে দেব। সেই সঙ্গেই কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমকে সম্পূর্ণ বিষয়টি দেখার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিকে ম্যানহোলে নেমে তলিয়ে যাওয়া ওই 3 শ্রমিকের মধ্যে প্রথমে 2 জনের মৃতদেহ উদ্ধার করেন ডুবুরিরা। পরবর্তীতে বাকি একজনের নিথর দেহ উদ্ধার হয়। মৃতদের নাম সুমন সর্দার, হাসি শেখ এবং ফরজেম শেখ। ইউনূস সরকার গঠিত হওয়ার পর থেকেই পাকিস্তানের সঙ্গে নজিরবিহীনভাবে ঘনিষ্ঠ হতে শুরু করেছে বাংলাদেশ। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার 2 দেশের মধ্যে সরাসরি বিমান পরিষেবা চালুর পরিকল্পনার কথা ঘোষণা করেছিলেন। বাংলাদেশের সংবাদ মাধ্যম দ্য ডেইলি স্টার সূত্রে খবর, বাংলাদেশ বিমান সংস্থার রুটে অনুমোদন দিয়েছে। বেসরকারি সংস্থা ফ্লাই জিন্না করাচি থেকে ঢাকা সরাসরি বিমান চালাবে। প্রায় 1 দশক পরে 2 শহরের মধ্যে বিমান পরিষেবা চালু হতে চলেছে। বাংলাদেশের অসামরিক বিমান পরিবহন কর্তৃপক্ষ বিমান চালানোর ছাড়পত্র ইতিমধ্যেই দিয়ে দিয়েছে। এবার বাংলাদেশের স্থানীয় সেলস এজেন্ট নিয়োগ করলেই 2 দেশের সরাসরি বিমান চালানোয় আর বাধা থাকবে না। সংবাদ মাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশের হাই কমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এর আগে পেশাওয়ারে এক সাংবাদিক সম্মেলনে বলেন, এই বিমানগুলি ভারতের বিভিন্ন শহরের উপর দিয়ে যাবে। ঢাকা থেকে ইসলামাবাদ যাওয়া ফ্লাইটের রুট সম্পর্কে কথা বলতে গিয়ে তিনি বলেছিলেন, এটি পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, লখনৌ, নয়াদিল্লি, হরিয়ানা এবং পাঞ্জাবের উপর দিয়ে যাবে। অন্যদিকে যদি ফ্লাইটটি ঢাকা থেকে করাচি যায়, তবে এটি পাঞ্জাবের পরিবর্তে রাজস্থান দিয়ে যাবে। বীরভূমে ফের শোরগোল। প্রকাশ্যে এলো অনুব্রত মণ্ডল ও কাজল শেখের সংঘাত। জেলা পরিষদের সাফল্য ও ব্যর্থতা 2 শাসক নেতার আকচাকচি। কেষ্টর বক্তব্য, জেলা পরিষদ পিছিয়ে গিয়েছে, তবে তার দাবি উড়িয়ে পাল্টা চক্রান্তের অভিযোগ কাজল শেখের। একটি সংবাদ মাধ্যমে অনুব্রত মণ্ডল বলেন, বীরভূম জেলা পরিষদ হঠাৎ পিছিয়ে গেল। মন্ত্রীর সঙ্গে কথা হচ্ছিল, দেখতে হবে। আবার আমরা 1 নম্বরে চলে যাব। 4 বার আমরা রাষ্ট্রপতি পুরস্কারও পেয়েছি। তারই পরিপ্রেক্ষিতে মঙ্গলবার সাংবাদিক বৈঠক করেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। তিনি দাবি করেন, একজন ছাত্র কোন পজিশন পেয়েছে সেটা জানার পাশাপাশি এটাও দেখা উচিত সে আর কোন কোন বিষয় ভালো কাজ করলো।
15 ফিনান্সে পিছিয়ে থাকলেও বাকিতে ভালো অবস্থানে আছেন। যে টাকা পড়েছিল সব টেন্ডার হয়ে গেছে। 15 ফিনান্সে আমরা 4 নম্বরে রয়েছি। তাই আমি বলছি কোনো অংশ বীরভূম জেলা পরিষদ পিছিয়ে নেই। এটা বিভ্রান্ত ছাড়া আর কিছু নয়। যে এটা নিয়ে বক্তব্য রাখছেন তিনি বীরভূমকে বদনামের চেষ্টা করছেন। এরপরই অনুব্রত মণ্ডলের সঙ্গে এরপরই কাজলের দূরত্ব সামনে চলে আসে। চক্রান্তের অভিযোগ তোলেন কাজল। এক্ষেত্রে কাজলের ইঙ্গিত অনুব্রতর দিকেই। আজ কেষ্টর সেই দাবিকেও নস্যাৎ করে দেন কাজল শেখ। যতক্ষণ না মমতা বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সি না বলছেন ততক্ষণ অনুব্রতর দাবি তিনি মানেন না বলেও জানালেন কাজল। স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশে বেড়াতে গিয়েছিল ত্রিপুরার যুবক। ফেরার পথে বিএসএফ গুলি করে তাকে। সূত্রের খবর, পাচারকারী সন্দেহে তাকে গুলি করে বিএসএফ। এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায় এলাকায়। মৃতের নাম রনি আহমেদ, বাড়ি পুটিয়া 2 নং ওয়ার্ড এলাকায়। দুদিন আগে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে বাংলাদেশ খাগড়া এলাকায় বেড়াতে গিয়েছিল রনি। তার কাছে কোনো বৈধ নথি নেই। মঙ্গলবার সন্ধ্যায় সে স্ত্রীকে নিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করার পথে পুঠিয়ায় ভারত বাংলাদেশ সীমান্ত এলাকায় 151 নম্বর গেটে বিএসএফ গুলি ছোড়ে। রনিকে অবৈধ পাচারকারী ভেবে ভুল করেছিল বিএসএফ। স্ত্রীর সামনেই গুলিবিদ্ধ হয় সে। চিৎকার শুনে সীমান্ত এলাকার লোকেরা ছুটে আসে। রনি আহমেদকে নিয়ে বক্সনগর সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়। আগরতলা ট্রমা সেন্টারে নিয়ে যাওয়া হয় আহত রনিকে। পরে আগরতলা জিবিপি হাসপাতালে ট্রমা সেন্টারে রেফার করা হয়েছে তাকে। কলকাতায় নগর পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে নতুন পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবার এক কঠোর আইন প্রস্তাব করতে চলেছেন, যার মাধ্যমে যত্রতত্র থুতু ফেলা এবং গুটখা খেয়ে রাস্তায় থুতু ফেললেই অর্থদণ্ডের শাস্তি পাওয়া যাবে। একদিকে যেখানে শহরাঞ্চলের পরিষ্কার পরিচ্ছন্নতা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, সেখানে এমন পদক্ষেপ শহরের স্বাস্থ্য এবং পরিবেশের জন্য অত্যন্ত জরুরি বলে মনে করছেন প্রশাসনিক কর্তৃপক্ষ। নবান্ন সূত্রে খবর, বিধানসভায় নতুন একটি বিল আনা হবে, যার মাধ্যমে যত্রতত্র থু ফেলা এবং গুটখা খেয়ে রাস্তায় ফেলার মতো অপরাধে কঠোর জরিমানা আরোপ করা হবে। মন্ত্রিসভার বৈঠকে বিষয়টি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন যে এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়া উচিত। এই আইন কার্যকর হলে শহরের রাস্তায় আর কোন থুতু এবং গুটখার পিকের দুর্গন্ধ থাকবে না এবং মানুষ আরো সচেতন হয়ে উঠবেন। এখন শুধু অপেক্ষা এই বিল কবে আইন হয়ে বাস্তবায়িত হবে এবং কতটা কার্যকরী হবে। আপাতত যুদ্ধবিরতি চলছে গাজায়, কিন্তু এরপর কি হবে মধ্যপ্রাচ্যের এই ভূখণ্ডের ভবিষ্যৎ? ফের কি পুরোদমে লড়াই শুরু হবে হামাস ও ইসরায়েলের মধ্যে? উঠছে এমনই নানা প্রশ্ন। কিন্তু এর মাঝেই নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুঙ্কার, আমরা গাজা দখল করবই, আর এই হুঁশিয়ারি তিনি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে পাশে নিয়েই। ফলে নতুন করে মধ্যপ্রাচ্যে ঘনাচ্ছে ভয়ঙ্কর যুদ্ধের মেঘ। সূত্রে খবর, নেতানিয়াহুকে পাশে নিয়েই ট্রাম্প ঘোষণা করেন আমেরিকা গাজার দখল নেবেই। প্যালেস্তিনীয়দের অন্যত্র পুনর্বাসিত করার পরে আমরা গাজার উন্নতি করব, সংস্কার করব। গাজায় যে বোমা বিস্ফোরক রয়েছে সেগুলো সব ধ্বংস করব। এরপর সেখানে কর্মসংস্থানের ব্যবস্থা, আর্থিক উন্নয়ন ঘটাবো, মানুষের মাথার ছাদ তৈরি করব। আমরা গাজা জয় করবই। মার্কিন প্রেসিডেন্টের এই বক্তব্যের সঙ্গে একমত হন নেতানিয়াহু। সাংবাদিকদের তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্পের এই পরিকল্পনা গাজার ইতিহাস বদলে দিতে পারে। তিনি গাজার অন্য ভবিষ্যৎ তৈরি করবেন। পাশাপাশি ট্রাম্পেরও ভূয়সী প্রশংসা করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। আমেরিকার সঙ্গে বন্ধুত্বের কথা উল্লেখ করে তিনি বলেন, ট্রাম্প দ্বিতীয়বার ক্ষমতায় ফিরে প্রথম রাষ্ট্রনেতা হিসাবে আমার সঙ্গে বৈঠক করেছে। এটাই প্রমাণ আমেরিকা ও ইসরায়েলের বন্ধুত্ব কতটা মজবুত। এবার নজর রাখবো আজকের আবহাওয়ার খবরে। যাওয়ার বেলায় শীতের খামখেয়ালিপনা। সকালে রীতিমতো ঘাম হচ্ছে, তার সন্ধ্যে থেকেই আবার কনকনে শীতের আমেজ। শেয়ার বাজারের মতেই জেলায় জেলায় তাপমাত্রার ওঠানামা চলছেই। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, তাপমাত্রা বাড়বে আজ বুধবার ও কাল বৃহস্পতিবার। সপ্তাহান্তে নিম্নমুখী হবে উষ্ণতার পারদ। রবিবারের মধ্যে ফের 3-4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে। বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 7 জেলায় ঘন কুয়াশার দাপট বাড়বে। কুয়াশার সম্ভাবনা বেশি থাকবে কলকাতা, হুগলি, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে। বাকি জেলাগুলিতে খুব সকালের দিকে হালকা কুয়াশা থাকতে পারে। আপাতত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের 4 জেলাতে আজ কুয়াশার দাপট। ঘন কুয়াশা থাকবে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। আগামীকাল ঘন কুয়াশার দাপট থাকবে জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুর জেলাতে। দৃশ্যমানতা নেমে আসবে 50 মিটারে। বাকি জেলাতে হালকা থেকে মাঝারি কুয়াশা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। নববার্তা বাংলা সংবাদ দেখতে এবং অথেন্টিক টাটকা খবরের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।